স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েল। সবশেষ মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। এতে করে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত 245 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেব অনুযায়ী 10 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত কমপক্ষে 282 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় পূর্ণ মানবিক সহায়তা পাঠানোর কথা থাকলেও জাতিসংঘ শিশু তহবিল অভিযোগ করেছে ইসরায়েল গাজায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। মঙ্গলবার গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, আল শিফা হাসপাতালে 35 জন অজ্ঞাতনামা ফিলিস্তিনির মরদেহ স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোর ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা আরও বাড়িয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রথমবারের মতো সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড বিলে অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার নেসেটে বিলটি উত্থাপন করেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির। নেসেটে কট্টর ডানপন্থী এই নেতার উত্থাপিত বিলের পক্ষে 39 ভোট এবং বিপক্ষে 16 ভোট পড়ায় প্রথম ধাপে বিলটি পাশ হয়। বিলটির খসড়ায় বলা হয়েছে, যারা জাতিগত ঘৃণা বিদ্বেষ থেকে এবং ইসরায়েল রাষ্ট্র বা ইহুদি জনগণের ক্ষতির উদ্দেশ্যে ইসরায়েলিদেরকে হত্যা করবে তাদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিলটি আইনে পরিণত হতে হলে দ্বিতীয় ও তৃতীয় পাঠেও এটি পাশ হতে হবে। আল জাজিরা বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমর্থন এই উদ্যোগের পক্ষে রয়েছে বলেই ইঙ্গিত মিলেছে। অতীতে নেসেটে এই ধরনের বিল আনার চেষ্টা কয়েকবার ব্যর্থ হয়েছে। তবে এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিলের নিন্দা জানিয়েছে। সংস্থাটির মতে, এই আইন অনুমোদন হলে আটক ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়া সহজ হয়ে যাবে। আজারবাইজান থেকে দেশে ফেরার পথে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান জর্জিয়া আজারবাইজান সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 20 সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার C-130 সামরিক বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে তুরস্কে ফেরার পথে বিধ্বস্ত হয়। বিমানটিতে 20 জন সামরিক সদস্যের মধ্যে বিমান বাহিনীর সদস্যরাও ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আজারবাইজান ও জর্জিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমানটি সিগনাঘি এলাকায় বিধ্বস্ত হয় এবং জরুরি সেবা দানকারী সংস্থাগুলো প্রথমে ঘটনাটি শনাক্ত করে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ভেন্যুর বাইরে মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতিসংঘের 2 নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সম্মেলনের শেষ দিকে প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা বেরিয়ে যাওয়ার সময় এই সংঘর্ষের শুরু হয়। আদিবাসী প্রতিনিধি ও তরুণ কর্মীদেরকে নিয়ে এই গঠিত একদল বিক্ষোভকারী ভেন্যুর প্রধান ফটকে নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা করলে নিরাপত্তা সদস্যরা তাদের প্রতিহত করেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন দপ্তর এক বিবৃতিতে জানায়, ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে খারাপ আবহাওয়া এবং জলবায়ুর কারণে সৃষ্ট চরম পরিস্থিতিতে টিকে থাকতে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের বিহার রাজ্যে আবারও ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি ও নীতিশ কুমারের দল জেডিইউ এর নেতৃত্বাধীন এনডিএ জোট। মঙ্গলবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর 9টি বুথ ফেরত সমীক্ষার সবগুলোতেই দেখা গেছে বিপুল ব্যবধানে বিজেপি জোট এগিয়ে রয়েছে। অর্থাৎ আরজেডি, কংগ্রেস, বাম ও অন্যদের মহাজোট এবারও ক্ষমতায় আসতে পারবে না। এছাড়া প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিও প্রথম নির্বাচনে ভালো ফল পাচ্ছে না। এই দল একটি আসনে জিততে পারে বলে আভাস পাওয়া গেছে।
ভারতের বিধানসভা নির্বাচনের অতীত অভিজ্ঞতা বলছে, বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল যে পূর্বাভাস দেয় তা অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না। বিহারে ভোট গণনা হবে আগামী 14 নভেম্বর। যুক্তরাষ্ট্রের বিমান বা স্থল হামলা প্রতিহত করতে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভেনেজুয়েলা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ইঙ্গিত দেয়ায় এই প্রস্তুতি নিচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে কয়েক দশকের পুরনো রাশিয়ার তৈরি সরঞ্জাম সহ অস্ত্র মোতায়েন করা হয়েছে দেশটিতে। গেরিলা ধাঁচের প্রতিরক্ষা নিতে শুরু করেছে ভেনেজুয়েলা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, 280টিরও বেশি স্থানে ছোট সামরিক ইউনিটগুলোকে নাশকতা এবং অন্যান্য গেরিলা কৌশল পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে মার্কিন আক্রমণের ক্ষেত্রে সরকার কখন কৌশলগুলো প্রয়োগ করতে পারে তা স্পষ্ট নয়। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী জাহাজের উপর বেশ কয়েকবার হামলা এবং এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর মোতায়েন করার পর স্থলপথেও হামলা করা হতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। যদিও পরের দিনই ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলার কথা বিবেচনা করছেন এমন কথা অস্বীকার করেন। La Fuerza Armada Nacional Bolivariana está contenta, está emocionada. হাসপাতালে প্রবেশের আগে নারী, রোগী, সেবিকা ও কর্মীদের বোরকা পরার নির্দেশ দিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। বোরকা না পরলে হাসপাতালে প্রবেশে ও চিকিৎসা গ্রহণে বাধা দেওয়া হচ্ছে, এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। সংস্থাটি জানিয়েছে, গত 5 নভেম্বর থেকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এই নির্দেশ কার্যকর হয়েছে। MSF এর বরাতে বিবিসি জানিয়েছে, তালেবানের জারি করা এই নির্দেশনা নারীদের চিকিৎসা গ্রহণের পথে বড় বাধা সৃষ্টি করেছে। সংস্থাটির আফগানিস্তান বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার সারা সাতো বলেন, তালেবান সদস্যরা হাসপাতালে প্রবেশ পথে দাঁড়িয়ে বোরকা না পরা নারীদের ভেতরে যেতে বাধা দিচ্ছেন। তবে তালেবান সরকার MSF এর দাবি অস্বীকার করেছে। তালেবানের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার দাবি করেন, এ ধরনের খবর পুরোপুরি মিথ্যা। মন্ত্রণালয়ের অবস্থান সাধারণত হিজাব পরিধান নিয়ে, বোরকা নয়। দর্শক, শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।